বিজেপি বা তৃণমূল ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না, কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সরকারের পররাষ্ট্র নীতিও বদলাবে না। বিকালে মন্ত্রণালয়ে শামা ওবায়েদ জানান, শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্বাভাবিক করবে ভারত। তবে পুশ ইন, পানির ন্যায্য হিস্যা সহ অমীমাংসিত ইস্যু সমাধান করতে হবে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে বনানী থেকে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। জনাব মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে তৃণমূল কংগ্রেস কি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা? তাদের তো এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা হয়েছে তাতে তো ভরাডুবি হয়েছে। জি, আমি যতটুকু দেখলাম যে মমতা ব্যানার্জি তো অলরেডি বলেছেন যে 100টির মতো আসনে তার বিজয় লুট করা হয়েছে, এই ধরনের একটা কথা বলেছেন। তো যেহেতু তৃণমূল এখন আর ক্ষমতায় ফিরতে পারছে না, সুতরাং সেই ধরনের অজুহাত বা সেই ধরনের বক্তব্য তো তৃণমূলের কাছ থেকে হয়তো আসবেই। কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থাকার কোনো সুবিধা কি নিয়েছে বিজেপি এই নির্বাচনে? নিয়েছে কিনা সেটা অনেকটা নির্ভর করে আপনার ওই এসআইআর, যেটা দিয়ে আপনার ইলেকশন কমিশন ভোটারদের রিভিশন করেছে এবং সেখানে 91 লাখ ভোটার বাদ পড়েছে। তার মধ্যে বড় একটা অংশ দেখা গেছে যে হয় মুসলমান, না হয় মতুয়া জনগোষ্ঠী যারা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে বলে তাদেরকে চিহ্নিত করা হয়। তো সেই গোষ্ঠীর মধ্যে আপনার ওই 91 লাখের মধ্যে তাদের অংশটাই বেশি এবং ধারণা করা হতো, এবং বিজেপি বরাবরই বলে আসছে যে এরাই হলো তৃণমূলের বা মমতার ভোট ব্যাংক। সুতরাং এইবার আপনার নির্বাচনের এটা মনে হয় অক্টোবরের দিকে শুরু হয়েছে, সেই এসআইআর এর আন্ডারে রিভিশন করে এই 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকেই তৃণমূল কিন্তু বলে আসছে যে এটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যেটা ইলেকশনকে প্রভাবিত করার জন্য ইলেকশনের ঠিক আগে আগে এইটা আপনার ভোটার লিস্ট নবায়ন করা হয়েছে, যেন তারা আপিল করারও কোনো রকম সুযোগ না পায়। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে তো তখনই অনেকবার প্রতিবাদ বা কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু এই বিষয়টি তো অনেকবারই সামনে আসলেও এই ভোটার তালিকা কিন্তু আর হালনাগাদ করা হয়নি। সেক্ষেত্রে অনেক আগে থেকেই কি এই ধরনের পরিকল্পনা ছিল কিনা বিজেপির, যে তারা যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিবে? না, পরিকল্পনা ছিল কিনা এটা তো একেবারে অনুমান, কিন্তু এটা মনে করা হয়, মানে মনে করার যথেষ্ট গ্রাউন্ড আছে যে ইলেকশনের ইমিডিয়েট আগে আগে এই কারেকশনটা করার কারণে যারা আপিল করতে পারতেন সেই আপিল করার সুযোগটা তারা আর, বা নির্বাচনে ভোট দেওয়ার সুযোগটা তারা আর পান নাই। তো সেদিক থেকে মনে করা যেতে পারে, কারণ এটা ধরেন 1 বছর 1.5 বছর আগে করলে অথবা 6 মাস আগে করলো, যদি আপিল করার সুযোগটা তারা পেতেন তাহলে হয়তো বা এই কথাটা বলা যেত না। আর আমরা আপনি দেখেন কিছুক্ষণ আগেও যেমন আপনি যদি জাস্ট এক্সাম্পল দেখেন যে যেই সমস্ত জায়গায় তৃণমূল নিশ্চিতভাবে জিতে আসছে এর আগের 3 নির্বাচনে, সেই সমস্ত জায়গাগুলোতেই আপনার দেখা গেছে যে ভোটার বেশি বাদ পড়েছে। যেমন ভবানীপুরে তিনি গতবার বাই ইলেকশনে জিতেছিলেন, বাই ইলেকশনে তো মমতার খুব একটা বড় প্রতিদ্বন্দ্বী ছিল না, উনি 29,000 ভোটে মাত্র জিতেছিলেন। কিন্তু এই এসআইআর এ সেখানেই 14,000 ভোট বাতিল করা হয়েছে, বা ভোটারদের তালিকা থেকে ভোটারদের নাম বাতিল করা হয়েছে। তো এগুলো মনেই করা হয় যেগুলো প্রভাবিত করার জন্য করা হয়েছে, কিন্তু কতটুকু প্রভাবিত হয়েছে বা আসলেই সেই উদ্দেশ্য ছিল কিনা সেটা গবেষণার বিষয়। অনেকেই বলছে পশ্চিমবঙ্গে উন্নয়নের ছোঁয়া লাগতে পারে, কেউ বলছে হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবও পড়তে পারে, এবং অনেকে বলছে যে তরুণ ভোটার অর্থাৎ জেনজি ভোটারদের বড় একটি ভূমিকা ছিল এই বিজেপির জয়ের ক্ষেত্রে। আপনার কি মনে হয়? কিছুটা সেরকম মনে হতে পারে, কেননা আপনার মনে আছে যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পর কলকাতাতেও আমরা একটা আন্দোলন দেখেছিলাম, দানা বেঁধে উঠেছিল, বিশেষ করে একটা হাসপাতালে একজন ডাক্তারকে নিহত হওয়ার ঘটনা থেকে। তার মা কিন্তু এবার নির্বাচনে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং নির্বাচিত হয়ে এসেছেন। এমন একটা জায়গা থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন যেখানে আগাগোড়াই গত 3 নির্বাচনে ভালো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেছিলেন। তো এইগুলো কিছু কিছু আপনার এক্সাম্পল সেট করা আছে, যেটাতে বোঝা যায় যে হ্যাঁ, এখানে তরুণ ভোটাররা হয়তো কিছুটা বিজেপির দিকে ভোট দিয়েছেন বা এই নির্বাচনকে প্রভাবিত করেছেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে বিজেপির জয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, আপনার কি মনে হয়? একদিক থেকে দেখলে, যেহেতু বাংলাদেশ একটা সার্বভৌম দেশ এবং ভারত একটা সার্বভৌম দেশ, যেখানে পশ্চিমবঙ্গ কেবলমাত্র একটি রাজ্য সরকার,
সুতরাং এখানে তো আমরা বাংলাদেশ যা ডিল করে সবসময় কেন্দ্রীয় সরকারের সঙ্গেই করে, সেই বিবেচনা যদি আপনি প্রধান ধরে নেন তাহলে সেখানে প্রভাবের খুব একটা সম্ভাবনা নাই। কিন্তু বাস্তবতা যেটা সেটা হলো যে হ্যাঁ, আপনার পার্শ্ববর্তী একটা রাজ্যেও যদি আহ, একটা ক্ষমতার পট পরিবর্তন হয়, সেটা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু প্রভাব তো ফেলবেই। আরেকটি বিষয় জানতে চাই যে বিজেপির শুভেন্দু মমতাকে হারিয়েছেন এবং মমতার নিজ আসন যেখানে তিনি বারবার জয়লাভ করে এসেছেন এতদিন, ভবানীপুরের কথা আপনিও বলছিলেন। তাহলে কি মনে হয় যে মুখ্যমন্ত্রী কি শুভেন্দুই হচ্ছেন কিনা? মানে সেটাই এখন পর্যন্ত তো সেটাই স্বাভাবিক মনে হচ্ছে। শুভেন্দু একেবারে দেখেন সামনে থেকে কিন্তু লড়াই করছেন, মানে তৃণমূলের মমতাকে তিনি সামনে থেকে চ্যালেঞ্জ করছেন, পেছন থেকে চ্যালেঞ্জ করছেন বা বিজেপি কেন্দ্রের সহায়তা নিয়ে করছেন সেরকম না। গতবার কিন্তু তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন মমতা ব্যানার্জির সিটেই, নন্দীগ্রামে। নন্দীগ্রামে হেরে গিয়ে পরবর্তীতে মমতা ব্যানার্জি বাই ইলেকশনে তার দলের একজন সিনিয়র নেতা সেটা ছেড়ে দেওয়ার কারণে সেই ভবানীপুর থেকে নির্বাচন করেছিলেন। এবার শুভেন্দুর ভয়ে তিনি কিন্তু আর নন্দীগ্রামে জানি নাই, তিনি ভবানীপুরে নির্বাচন করেছেন, কিন্তু শুভেন্দু এগিয়ে এসে সেই ভবানীপুরেই তাকে চ্যালেঞ্জ করেছে। জি, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বাংলাদেশ ইস্যুতে যেভাবে কথা বলেন, তার লাগাম টেনে ধরা যাবে কিনা? বাংলাদেশ ইস্যুতে শুধু শুভেন্দু না, আপনার এই এই বিজেপির যে নির্বাচন এবং রাজনীতি তার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ ঘুরে ফিরেই আসে। তো সেইটা আমার মনে হয় একটা রাজনৈতিক রেটরিক বলতে পারে। সেটা বাস্তবে কতটা ফলপ্রসূ হবে অথবা সেটা কতটা প্রভাব ফেলবে সেটা সময় বলে দিবে। সাধারণত আপনার এই রাজনীতির মাঠের বক্তব্য পরবর্তীতে কূটনীতিতে অতটা জায়গা পায় না। আমরাও সেই আশায় ব্যক্ত করছি। জনাব মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।